আকাশে মেঘের আনাগোনা। টগর উঠানে নেমে এলো। রাত প্রায় 10টা বাজে। মন কেমন আনচান করছে হুট করে। তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকালো টগর। মন বলছে অন্ধকারে থেকে কেউ তাকে দেখছে, কিন্তু কে? তবে কি যার অপেক্ষায় ছিল টগর সে এসেছে? বেশিক্ষণ না দাঁড়িয়ে টগর ঘরে ফিরে এলো। ঘরে গিয়ে তৈরি হয়ে নিল টগর। ঠোঁটের কোণে মুচকি হাসি লেগে আছে তার। চন্দ্র বাড়ি থেকে বেরিয়েছে খানিকক্ষণ আগে। তাকে যেভাবেই হোক টগরের বাড়িতে যেতে হবে। টগরকে সাবধান করতে হবে। টগরের থেকে ছবির রহস্য জানতে হবে, না হলে চন্দ্র শান্তি পাবে না। মন থেকে ভয় ডর সব উধাও হয়ে গেল চন্দ্র। এক রাতে একটা ছেলের কাছে যাচ্ছে ভেবে একটুও ভয় লাগছে না তার। জীবন তাকে নিয়ে যেই খেলা খেলতে শুরু করেছে তার কাছে এসব কিছুই না। চন্দ্র বোরকা পরে বের হয়েছে যাতে কেউ না চিনতে পারে তাকে। আব্বাকে দেখেছে ঘরে নেই। আব্বা না থাকায় চন্দ্রর জন্য বের হতে অসুবিধা হয়নি। টগরের ফোনটা যদি অন থাকতো তাহলে আর এত রাতে চন্দ্রকে বের হতে হতো না। দরজায় ঠকঠক শব্দ হতেই চমকে উঠে টগর। ঘরের সব জানালা খুলে রেখেছে সে। সব রকম আক্রমণের জন্য তৈরি হয়ে অপেক্ষা করছে টগর। কিন্তু শত্রু এভাবে দরজায় করা নাড়বে তা টগর ভাবেনি। নিজের উত্তেজনা সামনে নিয়ে টগর উঠে গেল দরজা খুলতে। দরজা খুলতেই তাকে আপাদমস্তক ঢাকা একজন মহিলা দাঁড়িয়ে আছে সামনে। এক মুহূর্তের জন্য টগর ভীষণ চমকালো। একে তো টগর এক্সপেক্ট করেনি এই মুহূর্তে। অস্পষ্ট স্বরে বলল, আপনি এখানে এত রাতে একা? আমার বাড়িতে কি হয়েছে? চন্দ্র হাঁপাতে হাঁপাতে বলল। বলছি, আগে একটু জিরিয়ে নিই, এক গ্লাস পানি। টগর দ্রুত পানি এনে দিল চন্দ্রকে। ঢকঢক করে সবটা পানি পান করলো চন্দ্র। মেন রাস্তা থেকে টগরের বাড়ি একটু ভেতরের দিকে। বাড়ির রাস্তায় নামতেই চন্দ্রর কেমন ভয় ভয় লাগছিল। মনে হচ্ছিল আশেপাশে কে আছে যেন। টগর নরম সুরে বলল, ভয় পেয়েছেন নাকি? আপনি তো যথেষ্ট সাহসী মেয়ে। এভাবে ভয় তো আপনার পাওয়ার কথা না। চন্দ্র চমকে পড়ল। আপনি কিভাবে জানলেন? টগর হেসে বলল, যেই মেয়ে রাতের অন্ধকারে আমার আর নিয়াজের পিছু নিয়ে মাদক ব্যবসায়ীদের নিয়ে ডকুমেন্টারি করতে পারে, একটা টপ চ্যানেলের ক্রাইম রিপোর্টার হতে পারে, সে ভয় পাবে এটা আমি বিশ্বাস করব? চন্দ্র ভয়াবহভাবে চমকালো। এবার ইতস্তত করে বলল। আপনি কিভাবে জানলেন? টগর হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, আপনি যে একজন শখের মিতিন মাসি সেটা আমি সন্দেহ করছি সেদিন, যেদিন ইন্সপেক্টর নির্ঝরের সাথে আপনি আমার বাড়িতে এসেছেন। তারপর যেদিন টিভিতে একটা ডকুমেন্টারি প্রচার হলো, সেদিন আমার সর্বপ্রথম সন্দেহ হলো আপনাকে। আর সেই সন্দেহ দৃঢ় বিশ্বাসে রূপ নিল তারপরই, আপনি যখন আমার বাসায় ক্যামেরা ফিট করে রেখেছিলেন। চন্দ্র ভীষণ বিব্রত হলো। এতটা সে আশা করেনি। সে যে ক্রাইম রিপোর্টার এটা সে কাউকে জানায়নি, অথচ এই মানুষটা জেনে গেল কিভাবে? টগর হেসে বলল, আচ্ছা বলুন, এত রাতে কি মনে করে? নিশ্চয়ই সিরিয়াস কিছু হয়েছে। চন্দ্রের ভীষণ অবাক লাগলো। এই মানুষটাকে সে এত যেমন মাতাল ছন্ন ছাড়া লাগামহীন ভেবেছিল, এখন মনে হচ্ছে এই মানুষটা যথেষ্ট বুদ্ধিমান। মনে হচ্ছে তার সব ভান। নয়তো কিভাবে জানবে সে চন্দ্রের সম্পর্কে? নিজেকে সামলে চন্দ্র বলল, আপনার অনেক বড় বিপদ। আমার মনে হচ্ছে আপনার মৃত্যু ঝুঁকি আছে। টগর হেসে বলল। আমার বিপদের কথা চিন্তা করে আপনি এত রাতে ছুটে এসেছেন? চন্দ্র কিছু বলল না। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনার কাছে আমার কিছু জানার আছে। টগর বলল। কি বলুন। চন্দ্র ছবিটা বের করলো। তারপর টগরের দিকে বাড়ি দিল ছবিটা। এক দৃষ্টিতে টগর ছবিটার দিকে তাকিয়ে রইল। তার মাথায় ঝিমঝিম করছে। এই ছবি চন্দ্রর কাছে কিভাবে গেল? চন্দ্র কি তাহলে? হতচকিত হয়ে টগর চন্দ্রর দিকে তাকালো। চন্দ্র বলল, এই ছবিতে আপনি কিভাবে এলেন? আমার পাশের লোকটাকে আপনি এই ছবিতে কেন? টগর মুচকি হাসলো। তারপর উঠে গিয়ে নিজের অ্যালবাম নিয়ে এলো। অ্যালবাম খুলে একটা ছবি বের করলো। চন্দ্র অবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে। টগর ম্লান সুরে বলল, আপনি যাকে আমি ভেবেছেন তা আমার না, আমার বাবার ছবি। আমি দেখতে হুবহু আমার বাবার মতো হয়েছি। চন্দ্রর হুঁশ হলো ততক্ষণে। আসলেই তো, এটা তো তার ছোটোবেলার ছবি। সেখানে যদি টগর এখনকার বয়সী হয়ে থাকে তাহলে তো এত বছরে টগরের আরও বয়স্ক হয়ে যাওয়ার কথা, তার বাবার বয়সী হওয়ার কথা। আর আব্বা মাও তো এই ছবিতে ভীষণ অল্প বয়সী। এই ব্যাপারটা চন্দ্রর মাথায় এলো না কেন? টগরের বের করা ছবিতে চন্দ্র এবার স্পষ্ট টগরের মুখ দেখতে পাচ্ছে। এই একটা ছবিতে টগরের মুখে শুধু রুমাল দেওয়া নেই। টগর বলল, আমার মা আমাকে কখনো বলেননি মেয়েটি আপনি ছিলেন।
সবসময় বলতেন খুব ছোটবেলায় আমাকে একটা পরীর সাথে বিয়ে করায়। তারপর পরীটা উড়ে উড়ে তার পরীর রাজ্যে চলে যায়। ঠিক কেন পরীটা আমাকে ছেড়ে চলে যায় তা আমাকে জানায়নি। এই ছবিটি ছাড়া আমার কাছে আর অন্য কোনো ছবি নেই। আপনার আব্বা মা সহ কোনো ছবিও নেই। আমি অনেক খুঁজেছি একটা সময় জানতে যে কে সেই মেয়েটা, যে আমার বউ। ছোটবেলায় বিয়ে হওয়ার পর কেন সে হারিয়ে গেল আমি জানি না। চন্দ্রর পায়ের নিচের মাটি সরে যাচ্ছে যেন। কি শুনছে এসব সে? আবা কেন এত কিছু লুকাচ্ছে তার কাছ থেকে? আবার সাথে তাহলে টগরদের সাথেও ভালো সম্পর্ক ছিল? অনেক ভালো সম্পর্ক না থাকলে তো ছেলে মেয়েদের বিয়ে দিতেন না ছোটোবেলাতে। তাহলে কি এমন হয়েছিল যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়? টগর মুগ্ধ চোখে তাকিয়ে আছে চন্দ্রর দিকে। চন্দ্রর ইচ্ছে করছে পাখি হয়ে উড়ে যেতে এখান থেকে। লজ্জায় টগরের দিকে তাকাতে পারছে না চন্দ্র। আচমকা সাইন করে একটা গুলি ছুটে এলো তীরের বেগে। চোখের পলকে টগর চন্দ্রকে নিয়ে ডিগবাজি দিয়ে সরে পড়ে গেল। গুলি এসে দেয়ালে লাগলো। বাইরে ভীষণ হইচই শোনা যাচ্ছে। অনেক মানুষ চিৎকার হই হল্লা ভেসে আসছে। চন্দ্র টগরকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার এই ছোট্ট জীবনে এতটা ভয় সে পায়নি এর আগে। ঝুঁকি সে অনেকবারই নিয়েছে, কিন্তু কখনো এভাবে ভয় পায়নি। টগর চন্দ্রকে উঠিয়ে দাঁড় করিয়ে বলল, আপনার কোথাও লাগেনি তো? চন্দ্রর দম বন্ধ অনুভূতি হচ্ছিল। টগর শক্ত করে চন্দ্রর হাত ধরে বলল, একবার আপনাকে হারিয়েছি, এবার যখন ফিরে পেয়েছি তারপর আর হারাতে দিব না। এই শূন্য সংসার আপনি ফিরে এলেই পরিপূর্ণ হবে। আমার এই অন্ধকার ঘরে আপনি হবেন আলোকবর্তিকা। চন্দ্র কিছুই বুঝতে পারছে না। সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। দরজায় কড়াঘাত শুনে টগর চন্দ্রর হাত ধরে দরজা খুলতে গেল। নিঝর বলল, স্যার, ও পালিয়েছে। একজন মহিলা ছিল মনে হয়। তার ওনার কিছুটা। নিজের কথা শেষ করতে পারল না। চন্দ্রকে টগরের সাথে দেখে হুট করে চমকে উঠল। চন্দ্র বুঝতে পারছে না সে আর কত অবাক হবে। তাহলে ইন্সপেক্টরও জানতো টগর যে সিআইডি অফিসার, অথচ এমনভাবে অভিনয় করে গিয়েছে যেন একে অন্যের শত্রু তারা। টগর মুচকি হেসে বলল, আপনার ভাবি অবাক হচ্ছেন নাকি? নির্জন হেসে বলল, উনি যে ভাবি হবে তা আমি অনেক আগে বুঝতে পেরেছিলাম, কিন্তু এত শীঘ্রই ভাবি হবেন তা ধারণা করতে পারিনি। শুভ কাজটা সারলে কবে? আমার রাস্তা তাহলে ক্লিয়ার করে দিলেন। চন্দ্রের মাথায় কারোর কোনো কথা ঢুকছে না। তার চোখ নির্ঝরের হাতে থাকা ওড়নার অংশে নিবদ্ধ হয়ে আছে। প্রদীপের নিচে কি অন্ধকার তাহলে? কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চন্দ্র বের হয়ে এলো। হনহনিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। পিছনে টগরও এলো চন্দ্রর পিছু পিছু। একবারের জন্য চন্দ্র পিছনে তাকালো না। তালুকদার বাড়ির সামনে আসতেই টগর থেমে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে টগর বাড়ি ফিরে গেল। নির্ঝর বসে আছে সোফায়। টগর ফিরতেই নির্ঝর বলল, স্যার। টগর বলল, আপনি এখন আসুন অফিসার, আমার একটু ভাবনা চিন্তা করার সময় লাগবে। আগামীকাল কথা হবে। নিঝর আর টগরকে বিরক্ত না করে চলে গেল সেখান থেকে। টগর বিছানায় হেলান দিয়ে বসলো। মাথা ব্যথা করছে তার। সব ব্যথা চাপিয়ে সবচেয়ে ভাবাচ্ছে চন্দ্রর ব্যাপারটা। চন্দ্র, তার চন্দ্র, এই সেই চন্দ্র যে কিনা তার বউ। কখনো কি টগর ভেবেছিল তাকে আবারও ফিরে পাবে? ভাবেনি। টগর ভেবেছিল সে সারা জীবন তার কল্পনা হয়েই থেকে যাবে। মনে কত আকাঙ্ক্ষা ছিল টগরের একটা বার তাকে দেখার, একটা বার জানার যে কে ছিল সেই মেয়ে। অথচ জানতে পারেনি টগর সে কিনা তার সামনেই ছিল। আর সব কেমন স্বপ্নের মতো লাগছে। টগর চন্দ্রের ভাবনা ভাবতে গিয়ে সব ভুলে গেল। তার মাথার উপর কি বিপদ তাও টগর ভুলে গেল। কানিজ ডাইনিং টেবিলের সামনে এলো। ভাইজান বসে আছেন গম্ভীর হয়ে। কানিজ বলল, ভাইজান, আমি চলে যাব। কাদের খান নরম সুরে বলল, আজকের দিনটা থেকে গেলে হয় না? আজকেও কি তোর পুরনো রাগ ধরে বসে থাকতে ইচ্ছে করছে? কানিজ বলল, আমি শপথ করেছি ভাইজান, যে জাহান্নামে তোমরা আমাকে ফেলেছ সেই জাহান্নামে আমি আজীবন জ্বলে পড়ে মরব, তবুও তোমাদের কাছে এসে থাকবো না। তোমাদের অহংকার যেমন তোমাদের কাছে সবার আগে, আমার শপথও আমার কাছে। কাদের খান একটা হতাশার নিঃশ্বাস ফেলল। সরকারি চাকরিজীবী জামাই পেয়ে খোঁজ খবর না নিয়ে কানিজকে বিয়ে দিয়ে দিয়েছিল। বিয়ের পর আস্তে আস্তে জানতে পারে মানুষ নামে পিশাচের কাছে বোনকে দিয়েছে। কান থেকে চুন খসলেই কানিজের গায়ে হাত তুলত ওরা। কতবার গিয়েছিলেন কানিজকে ফিরিয়ে আনতে ওদের বাড়ি থেকে, পারেননি।
কানিজ প্রতিজ্ঞা করেছিল মরে গেলে ওই বাড়িতে মরবে, তবুও তার বাবার বাড়ি আসবে না। তারপর একে একে 3টা কন্যা সন্তানের জন্ম দিল কানিজ। আর কানিজের শাশুড়ি কন্যা সন্তান হওয়ার অপরাধে 3টা মেয়েকেই দত্তক দিয়ে দেয়। এরপর একটা ছেলে জন্ম নেয়, কিন্তু কানিজকে ছেলের কাছে যেতে দেয়নি ওরা। জন্মের 2 মাস পর ছেলেটাও মারা যায়। শেষে আরেকটি মেয়ে জন্ম নিলে কানিজ মেয়েকে নিয়ে পালিয়ে যায়। স্বামীকে ডিভোর্স দিয়ে মেয়ে নিয়ে আলাদা থাকে। বাবা মারা যাবার পর বাবার একটু সম্পদও কানিজ নেয়নি। কাদের খান বুঝতে পারেননি এভাবে বোন অভিমান করবে। বুঝতে পারলে কোনোদিন বোনের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে দিতেন না। কতবার বোনকে বুঝিয়েছেন ওদের বিরুদ্ধে মামলা করার জন্য, কিছুতেই রাজি হয়নি। উল্টে বাবা ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। নিজেকে নিজে শাস্তি দিয়েই চলেছে কানিজ। একটা মাত্র বোনের মেয়ে, তাকে কখনো এই বাড়িতে আনেননি কানিজ। কাদের খান হিসেব করে দেখল তার জীবনের সব আসলে ব্যর্থতা, অপ্রাপ্তি দিয়ে ভরপুর। চন্দ্র বাড়িতে ফিরে দেখে রেহানা ঘরের সামনে সিঁড়িতে বসে আছে। মেয়েকে দেখে ছুটে এলেন মেয়ের কাছে, তারপর অস্থির হয়ে পড়লেন। কই ছিলি তুই? কোথায় গিয়েছিলি আমাকে না বলে? আমাকে একবার বলে গেলি না কেন? তুই এত রাতে বোরখা পরে কোথা থেকে এলি? চন্দ্র জবাব না দিয়ে বলল। শর্মি কই আম্মা? রেহানা এক নজরে মেয়ের দিকে তাকিয়ে বলল। শর্মি কই মানে? ও তো ওর রুমেই মনে হয়, আমি দেখিনি তো ওকে। কেন, কি হয়েছে? চন্দ্র বলল। আমাকে শর্মির কাছে যেতে হবে মা। চন্দ্র ছুটে শর্মির কাছে গেল। শর্মির রুমের দরজা ভেজানো। চন্দ্র দরজা খুলে দেখে শর্মি রূপে নেই। চন্দ্র শর্মিকে খুঁজলো এদিক ওদিক। রেহানা ধর পড়িয়ে উঠে পড়ল। কি হয়েছে রে মা? এইরকম করতেছিস কেন তুই? শর্মি কই গেল? তোর আব্বা তো ঘরেই নাই। চন্দ্র কিছু বলল না। ওই ওড়নাটা শর্মির ওড়না। চন্দ্র এবার ঢাকা থেকে আসার সময় শর্মির আর ওর জন্য একই রকম জামা এনেছিল। শর্মির গায়ে আজকে এই জামা দেখছে চন্দ্র। চন্দ্র শর্মিকে কোথাও না পেয়ে চিন্তায় পড়ে গেল। এত রাতে শর্মি কোথায় গেল? বেশ খানিকটা সময় কেটে যাওয়ার পর চন্দ্রর হঠাৎ করে কি মনে পড়তেই ছাদের দিকে ছুটল। ছাদ ছাড়া সবখানেই খোঁজা হয়েছে, চন্দ্রর ধারণা সত্যি হলো। ছাদে গিয়ে দেখে শর্মি ফ্লোরে বসে আছে। সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনে পুড়ে যাচ্ছে কতগুলো কাগজ। চন্দ্রকে দেখে শর্মি মলিন হেসে বলল। শেষ করে দিলাম আপা, তার সব স্মৃতি শেষ করে দিলাম। আমার জীবন থেকে তার সব ছায়া মুছে ফেললাম। আল্লাহ যাকে আমার ভাগ্যে রাখেনি তার স্মৃতি রেখে আমি কি করব? চন্দ্র বলল। ভাগ্যে যা আছে তা মেনে নিতে শিখ। যা হয়েছে ভালোর জন্য হয়েছে। শর্মি আগুনের দিকে তাকিয়ে বলল। ভালো? কোন ভালো আপা? সেই ভালো যা আমার বিশ্বাস ভেঙে দিয়েছে, আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছে, আমার মন ভেঙে খান খান করে দিয়েছে। এত ভালো কেন হলো আপা? আমি তো এত ভালো চাইনি। আমার আর একটু কম হলে তো ক্ষতি হতো না? চন্দ্র বোনের পাশে বসে বলল। আজ যা কষ্ট মনে হচ্ছে তোর, দেখবি একদিন সেই কষ্ট তোর জীবনের সুখ হয়ে ধরা দেবে। আজ যা হারিয়ে ভাবছিস সর্বহারা তুই, একদিন বলবি তা হারানোই বুঝি জীবন। এত সহজ হয়েছে, সুন্দর হয়েছে। বিষধর সাপ যতই পোষ মানুক না কেন, বিষদাঁত ফোটাতে কিন্তু সে ভুলে না, মনে রাখিস। শর্মি কিছু বলল না। চন্দ্র বলল। তোর এই জামার সাথে ওড়না কই? শর্মি বলল। রুমে আছে। চন্দ্র বলল। চল আমাকে দেখাবি। শর্মি বুঝতে পারল না ওড়না দেখার কি আছে, তবুও বোনের সাথে নিচে নেমে গেল। নিচে গিয়ে দেখে সত্যি শর্মির ওড়না বারান্দায় আছে। চন্দ্র এক মুহূর্ত ভেবে নিচে ডুবে গেল। খুঁজতে গিয়ে দেখে তার ওড়নাটাই নেই। কাঠের উপর বসে চন্দ্র মাথা চেপে ধরেই বসে রইল। ভালো লাগছে না তার, কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে যেন একটা গোলক ধাঁধায় ঘুরছে সে। কে নিল তার ওড়না? বাহিরে শাহজাহান তালুকদারের শব্দ শোনা যাচ্ছে। ঘরে ঢুকেই চন্দ্রকে ডাকলেন। চন্দ্র বাইরে এসে দেখে এলাহি আয়োজন, কাচ্চি বিরিয়ানি, চিকেন চাপ, মিষ্টি। শাহজাহান তালুকদার স্ত্রীকে চেয়ারে বসিয়ে বললেন। একটা সময় তোমার প্রতি ভালোবাসার কমতি ছিল, যত্নের কমতি ছিল। আমার অবহেলা, আমার দুর্ব্যবহার সহ্য করে তুমি আমার হাত ধরে এই পর্যন্ত এসেছো। আমার সকল ভুল নিজ গুণে ক্ষমা করে দিয়েছো। আমার দেওয়া আঘাতকে তুমি ফুলের মালা দিয়ে বরণ করেছো। আমি তোমার কাছে কতটা ঋণী তা কেউ না জানলেও আমার আল্লাহ জানে। আজ আমি তোমার সাথে করা সব অন্যায়ের জন্য ক্ষমা চাই রেহানা।
আজ কানিজের সাথে কথা বলে আসার পর শাহজাহান তালুকদারের সিদ্ধান্ত নিল, যেই মানুষটা আজ পর্যন্ত তার সাথে সংসার করে যাচ্ছে, তার সব বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছে, তার প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ তাকে একটা সারপ্রাইজ দেওয়া যায়। কখনো তাকে এভাবে স্পেশাল ফিল করানো হয়নি। আজ না হয় একটু ছেলে মানুষই করেই তাকে খুশি করবেন। পাঞ্জাবির পকেট থেকে একটা গোলাপ বের করে হাঁটু গেড়ে বসলেন শাহজাহান তালুকদার। চন্দ্র দ্রুত হাতে ফোন নিয়ে ভিডিও করতে শুরু করলো। এরকম আনন্দময় একটা মুহূর্ত ক্যামেরাবন্দি না করলেই নয়। রেহানা দুই চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। সিতারা বেগম একটা চেয়ারে বসে ছেলের কর্মকাণ্ড দেখছেন। তার একরোখা একগুণ ছেলেটার জীবনে কত উত্থান পাথান ঘটেছিল, তিনি তো সব কিছুর সাক্ষী ছিলেন। রাতে সবাই মিলে কেক কাটলো, হই হল্লা করে সবাই মিলে খাবার খেলো। চন্দ্র একবার ভাবলো মাকে জিজ্ঞেস করবে টগরের কথা। পরক্ষণে মত বদলালো। যে মা পেটের সব কথা তাকে না বললে শান্তি পেত না, সেই মা কখনো এটা চেপে গেছে, তবে নিশ্চয়ই কোনো কারণ আছে। চন্দ্রকে যেই কারণে খুঁজে বের করতে হবে। টগর বিছানায় শুয়ে আছে, মাথার ভেতর শুধু চন্দ্র চন্দ্র করছে। এত কেন উতলা লাগছে? কবে চন্দ্রকে বাড়িতে নিয়ে আসবে? শাহজাহান তালুকদার কি এত সহজে মেনে নিবে সবটা? টগর ভাবতে ভাবতে চোখ বুঝলো। তন্দ্রা লেগে এসছে টগরে। সেই মুহূর্তে অস্পষ্ট খট করে শব্দ হতে টগরের তন্দ্রা কেটে গেল। চোখ বুঝেই টের পেল বিপদ আশেপাশেই আছে। মনে মনে প্রস্তুতি নিয়ে টগর কান পেতে রইল আততায়ীটার আক্রমণের অপেক্ষায়। আজকে আবারও হামলা করবে টগরের ভাবনাতে ছিল না। শোঁ করে একটা শব্দ হতেই টগর লাফিয়ে সরে গেল। চুরি গিয়ে তোষকের মধ্যে গেঁথে গেল। টগর লাফিয়ে নেমে এসে ঝাপটে ধরার আগেই হামলাকারী বোরখার পকেট থেকে আর একটা ছুরি বের করে টগরের ডান হাতে আঘাত করলো। বাম হাত দিয়ে টগর ডান হাত চেপে ধরে দুই পা পিছিয়ে গেল। আততায়ী সামনে এগোতেই যেতেই ল্যাং মেরে টগর তাকে ফ্লোরে ফেলে দিল। বিদ্যুতের গতিতে আক্রমণকারী স্থান ছেড়ে পালালো। টগর পিছন নিল না আর। এই বোরকা পরা মানুষটাকে টগর বুঝে গেছে। ডান হাত গভীরভাবে কেটে গেছে। আগে ফার্স্ট এইড নিতে হবে, তারপর নিঝরকে কল দিতে হবে। এত সব বিপদের মধ্যেও টগরের মন ভীষণ আনন্দিত লাগছে। টগর ভেবে পেল না এত উৎফুল্ল হওয়ার কী আছে। একটা মানুষকে ফিরে পাবে বলে এতটা আনন্দ কেন লাগছে? নিজের মানুষ হলে বুঝি এরকমই হয়। নিজের মানুষ, একটা নিজের মানুষের জন্য টগর কখনো তো এত উদ্গ্রীব হয়নি, কাউকে কখনো পেতে ইচ্ছে করেনি। অথচ আজ মন কেমন করছে। নিজের এই বাল্যখিল্যতায় নিজেই লজ্জা পেল টগর। হাতে ব্যান্ডেজ করে আপন মনে বলল, আপনি আমার দূরে থাকা ভীষণ আপনজন চন্দ্র। অবশেষে সকাল হলো। দীর্ঘ একটা রাত পার হয়ে সকাল হলো। রাতের অন্ধকার কেটে যাওয়ার সাথে সাথে কেটে গেল চন্দ্রর জীবনের অনেক হিসেব নিকেশ। চন্দ্র বসে আছে উঠোনে একটা মোড়া দিয়ে। আকাশ ভীষণ অন্ধকার হয়ে আছে। যে কোনো মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। চন্দ্র অপেক্ষা করছে বৃষ্টির জন্য। রেহানা উঠোনে চুলা ঢাকছে প্লাস্টিকের কাগজ দিয়ে। বৃষ্টি এলে চুলা ভিজে যাবে। চুলা ঢাকতে ঢাকতে মেয়েকে জিজ্ঞেস করলেন, খিচুড়ি খাবি চন্দ্র? চন্দ্র আকাশের দিকে তাকিয়ে বলল, খাবো। তুই রেহানা চিৎকার করে শর্মিকে ডেকে বললেন, শর্মি, ফ্রিজ থাইকা গরুর গোস্ত আর ইলিশ মাছ বাহির কইরা ভিজা, তোর আপা খিচুড়ি খাইব। রেহানা কথা শেষ হতেই বৃষ্টি নামলো, ঝুম বৃষ্টি। রেহানা এক দৌড়ে ঘরে চলে গেল। মেয়েকে বসে থাকতে দেখে ডাকতে লাগলো। চন্দ্র উঠছে না দেখে আবারও নেমে এলো উঠানে। হাত ধরে টানতে টানতে মেয়েকে ঘরে নিয়ে গেল রেহানা। ঘরে গিয়েই চন্দ্র মাকে জড়িয়ে ধরলো। তারপর রেহানা কিছু বুঝে ওঠার আগেই চন্দ্র হাউ মাউ করে কাঁদতে লাগলো। রেহানার বুকটা কেঁপে উঠল। কেন কাঁদছে তার মেয়ে? অস্থির হয়ে রেহানা বলল, ও মা, কি হয়েছে তোর? এত কান্দোস কেন মা? কষ্ট হইতাছে তোর? কি হয়েছে মারে কও না মা। চন্দ্র কাঁদতে কাঁদতে বলল, এমন কেন মা? কেন এমন তুমি? রেহানা অস্থির হয়ে পড়ল। কেমন আমি? কি হয়েছে? চন্দ্র কিছু বলল না। শুভ্র চন্দ্রর কান্না দেখে নিজেও কান্না করতে লাগলো। রেহানা ভীষণ অস্থির হয়ে গেল। চন্দ্র কাঁদছে, তার বড় মেয়ে, তার কলিজার টুকরো মেয়ে। চন্দ্র কাঁদতে কাঁদতে নিচের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। রেহানা শুভ্রর গলা টিপে ধরলেন। অবু ছেলেটা গোঁ গোঁ শব্দ করতে লাগলো। রোহানার মাথায় খুন চেপেছে যেন। ক্রুদ্ধ হয়ে বললেন, কি বলতেছিস তুই? কি করছিস তুই? চন্দ্র কাঁদতেছে কেন? সকালে ও তো রুমেই গিয়েছিল। কি হয়েছে আমার মায়ের? কাল রাত থাইকা ও এত অস্থির হয়ে গেছে কেন?
শুভ্র দুই চোখ টলমল হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। শর্মী দ্রুত ছুটে এসে মাকে টানতে লাগলো। সিতারা বানুও ছুটে এলেন। অনেক ধস্তাধস্তির পর রেহানাকে সরাতে পারল দুজনে। সিতারা বানু রেগে গিয়ে বললেন, দুনিয়ার সব মানুষ দেখি সারা জীবন পোলার জন্য পাগল হয়, একটা মাত্র পোলা হইলে তারে চোখের মনি কইরা রাহে। আল্লাহ তোমার ঘরে শুধু ব্যতিক্রম বানাইলো। মাইয়া কান্দে দেখা পোলারে এমন কইরা গলা টিপা ধরে। কে রে তা আদর মাইয়ার লেগা? মাইয়া কোন ক্ষেতের মূলা? রেহানা চিৎকার করে উঠল। রেহানা দুই চোখ দিয়ে রক্তাক্ত হয়ে আছে, এক্ষুনি যেন দুই চোখ বেয়ে জল নয় রক্ত ছড়বে। ভীষণ রেগে বলল, আমার বড় মেয়ে আমার সব আম্মা, আমার কলিজার পুরোটা আমার বড় মেয়ে, আমার চন্দ্রের নিয়ে আর একটা বাজে কথা ও কইবে না আম্মা। চন্দ্রের নিয়ে একটা বাজে কথা যে কইব তার জীব আমি ছেইরা ফেলবো। আমার অশান্তি, কষ্ট, যন্ত্রণাময় জীবনে আমার চন্দ্রই আসছিল রহমত হয়ে। স্বামীর করা সকল আঘাতের মলম ছিল আমার মেয়ে আসার পর থেকেই আমি স্বামীর আদর ভালোবাসা সব একটু একটু করে ফিরে পাইছি। আমার চন্দ্র আমারে যতটা ভালোবাসে, বাকি দুইটা তার এক ফোঁটাও ভালোবাসতে পারে না জীবনে। আমার মেয়ের চোখে পানি আপনি বুঝবেন না আম্মা। আমার কলিজা কেটে রক্ত বের করলে এত কষ্ট হতো না। আমার মেয়ের কান্না দেখে আমার যে কষ্ট হয়েছে, পুরো দুনিয়া একদিকে, আমার মেয়ে একদিকে। সিতারা বানু চুপ হয়ে গেলেন। আজ নতুন না, এইসব পাগলামি তো অনেক আগে থেকেই দেখছেন তিনি। শর্মী শান্ত স্বরে বলল, মা, ভাইরে মারতেছো কেন? ভাই আপাকে কি করবে? ও কথা বলতে পারে না, কিছু বুঝেও না। ও নিজেও তো আপার কান্না দেখে কান্না করতেছে। ওর উপর রাগ দেখিয়ে কি লাভ আছে মা? রেহানা চেয়ারে ধপ করে বসে পড়ল। বাইরে ঝুম বৃষ্টির দিকে তাকিয়ে পড়ল। আমি জানি না আমি কি করছি, আমি জানি না। আমার চন্দ্রা কাঁদে কেন? তাহলে আমার মা কাঁদে কেন? আমার সহ্য হয় না। শর্মী মাকে কিছু না বলে রান্না বসাতে গেল। কিছুক্ষণ পর মা যদি দেখে রান্না হয়নি, তাহলে আবার শর্মীকে ধরবে। ছাতা মাথায় দিয়ে বাবুল দাস এলো। শর্মী এসে বলল, কাকু, খিচুড়ি খাইবেন? বসেন। বাবুল দাস নতজানু হয়ে বলল, না গো জননী, তোমার তো গোমাংস দিয়ে। শর্মী হেসে বলল, আরে না, আপনার জন্য আমি মুরগির মাংস দিয়ে রান্না করছে, ভয় পাইন না কাকু। বাবুল দাস হাসলো। এই মেয়ে দুটোকে এজন্য বাবুল দাসের এত বেশি ভালো লাগে। এরা সব খেয়াল করে। এত ভালোবাসার প্রতিদান কি দিতে পারবেন তিনি কোনো দিন? তার মতো গরিব কাজের লোকের প্রতি ওদের যে ভালোবাসা, তার প্রতিদান কি হয় কিছু দিয়ে? বাবুল দাস খেয়ে চলে যেতেই শাহজাহান তালুকদার ঘরে এলেন। বৃষ্টি থেমেছে, রোদও উঠেছে। রেহানা থমথমে মুখ করে বসে আছে। তালুকদার বুঝতে না পেরে শুভ্রর দিকে তাকালো। পরক্ষণেই মনে হলো শুভ্রতে কিছু বলতেও পারবেন না। শর্মীকে ইশারা করতেই শর্মী চন্দ্রের রুমের দিকে তাকালো। তারপরে ইশারা করলো দরজা নক করতে। শাহজাহান তালুকদার গিয়ে মেয়ের দরজা নক করলাম। তারপর মেয়েকে কোমল গলায় বললেন, মা গো, দরজা খোলো গো মা, তার আকুল আবেদন অগ্রা করো না। শর্মী মুচকি হাসতে লাগলো। শাহজাহান তালুকদার মা মা বলে ডাকতেই লাগলেন। সিতারা বানুর বিরক্তি লাগছে। তার বুড়ো ছেলে কেমন নাটক করছে, বউ কেমন গম্ভীর হয়ে বসে আছে, অথচ নাতনিটা বের হচ্ছে না। খানিক্ষণ পর শাহজাহান তালুকদার সুর করে বললেন, ও মা গো, ফুল পরানের পরি, তোমার জন্য রাখছি মা গো, ফুলের বিছানা করি। খুট করে দরজা খুলে চন্দ্র বের হলো। তারপর বাবাকে দেখে জড়িয়ে ধরল। রেহানার বুকের কাঁপন বন্ধ হয়ে গেল। মেয়ের মুখ দেখে নির্ভার হলেন। খেতে বসলো সবাই। খিচুড়ি মুখে দিয়ে চন্দ্র চোখ বন্ধ করে ফেলল। ভীষণ ভালো হয়েছে খিচুড়ি। হুট করে মনে পড়ে গেল টগরের কথা। আচ্ছা, টগর কি খাচ্ছে? এরকম বৃষ্টি হলে ওরও কি খিচুড়ি খেতে ইচ্ছে করে? কে করে দেয় ওকে খিচুড়ি? চন্দ্র ভাবনায় ছেদ করল। বাইরে ইন্সপেক্টর নির্ঝরের আওয়াজে নির্ঝর চেয়ারম্যান সাহেবকে ডাকছে। চেয়ারম্যান সাহেব উঠে গিয়ে দেখলেন টগর আর নির্ঝর দাঁড়িয়ে আছে। মুহূর্তে চেয়ারম্যানের হাসি মুখ কঠোর হয়ে গেল। কঠোর গলায় বলে, আসুন, ভেতরে আসুন। ভেতরে এসে টগর অপ্রস্তুত হয়ে গেল। সবাই খেতে বসেছে। চন্দ্র এক নজর টগরের দিকে তাকিয়ে মাথা নামিয়ে নিল। টগরের সাথে চোখাচোখি হওয়া কোনোভাবেই সম্ভব না এই মুহূর্তে। কেমন যেন অনুভূতি শূন্য লাগছে চন্দ্র জানে না কি হবে, কি হতে চলেছে,
কি করবে চন্দ্র? টগরের প্রতি মনে দুর্বলতা চন্দ্র অস্বীকার করতে পারবে না, তেমনি বাবার সিদ্ধান্তের বাহিরেও যেতে পারবে না। কিছুতেই চন্দ্রর পক্ষে সম্ভব না বাবাকে কষ্ট দেয়া। কিন্তু বাবা মা কেন তার কাছে এত কিছু লুকিয়েছে বুঝতে পারছে না চন্দ্র কিছু। নির্ঝরার টগরও জয়েন করলো সবার সাথে। টগরে যদিও কোনো ইচ্ছে ছিল না বসার, কিন্তু শর্মির পাশের চেয়ারে বসার সুযোগ নির্ঝর মিস করতে চাইল না। অগত্যা টগরকেও বসতে হলো, নয়তো নির্ঝর লজ্জা পাবে। খাওয়ার পর চন্দ্র উঠল নিজের রুমে যাওয়ার জন্য। সেই মুহূর্তে টগর বলল, চন্দ্র বসুন এখানে, কোথাও যাবেন না। শাহজাহান তালুকদার চমকে স্ত্রীর দিকে তাকালো। রিহানা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল টগরের দিকে। চন্দ্র হতভম্ব। বাবার সামনে টগর এরকম আদেশের সুরে কথা বলার সাহস পাচ্ছে কিভাবে? হতবাক শর্মিও। টগর স্পষ্টভাবে আবারও বলল, চন্দ্র, আমার বাম পাশের এই চেয়ারে এসে বসুন। আমি বসতে বলেছি আমার পাশে, দাঁড়িয়ে থাকবেন না। চন্দ্র ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বাবা মার দিকে। বাবার দুই চোখে হতবম্বের চাপ, মায়ের চোখে ক্রোধ। কারো মায়ায় পড়ে যাওয়ার মতো ভয়ঙ্কর নেশা দ্বিতীয় কিছু নেই। নিঝর মুগ্ধ হয়ে শর্মিকে দেখছে। মেয়েটার চোখের নিচে পড়া কালটাও কেমন আদুরে লাগছে নিঝরের কাছে। এত মায়া কেন একটা মানুষের জন্মে জন্মাবে হঠাৎ? ভাবতে ভাবতে ঘোর লেগে গেল নিঝরের। আকাশের ওই সাদা মেঘের মতো মন ছুটে চলেছে। ঘোর কাটল টগরের কথা শুনে। টগর স্পষ্ট সুরে বলল, যে কারণে এসেছি আজ সেটা বলছি। আপনার বাসার সবাই এখানে উপস্থিত আছে তো চেয়ারম্যান সাহেব? টগর শটান হয়ে বসেছে। চেয়ারে কপালের উপর কয়েকটা এলোমেলো চুল অবহেলায় পড়ে আছে। হাতে একটা ঘড়ি, পরনে একটা আকাশি কালার শার্ট। শাহজাহান তালুকদার তাকিয়ে আছে টগরের দিকে। এই ছেলেটাকে আজকে কেমন অন্যরকম লাগছে। সব সময় যেমন ঘোর লাগা এক দৃষ্টি ছিল, আজ তেমন মনে হচ্ছে না। শাহজাহান তালুকদার বলল, সবাই বলতে আমার কর্মচারী বাবুল দাস তো নেই, আর কাজ করার মহিলা একজন এখনো আসেনি। নিজও জিজ্ঞেস করলো, বাবুল দাস কোথায় আর কাজের মহিলা? শাহজাহান তালুকদার বলল, বাবুল কোথায় গিয়েছে আমি জানি না, আর কাজের মহিলা এখনো আসেনি, আসবে কিছুক্ষণের মধ্যে। টগর বলল, অসুবিধা নেই, মেইন কালপ্রিট যে সেখানেই আছে। চন্দ্র বাবা মার দিকে তাকালো। তার বিশ্বাস ভরসা সব দিন দিন কেমন বিলীন হয়ে যাচ্ছে। রেহানা দুই চোখ ছানা বড়া। শর্মি প্লেটে বাটি গুছিয়ে রাখছিল রান্নাঘরে। টগরের কথা শুনে সেও চমকে উঠল। কি বলছে টগর? শাহজাহান তালুকদার নড়ে চড়ে বসে বলল, কে অপরাধী আর কে অপরাধী না সেটা তুমি জানো কি করে? এটা পুলিশের দায়িত্ব, কোনো জাত মাতালের না। যে নিজে কিনা মাতাল হয়ে থাকে, বাড়িতে মদ দিয়ে ভরিয়ে রাখে। তুমি কি ভেবেছো আমি জানি না তোমার বাড়িতে কোথায় মদের গোপন আস্তানা? নির্ঝর বলল। কি বলছেন আপনি? শাহজাহান তালুকদার বলল, ইন্সপেক্টর, যাকে আপনি সাথে করে নিয়ে এসেছেন সে একজন মাতাল, তা তো আপনি জানেন নিজেই। ওর বাড়িতে মদের কারখানা বলতে পারেন। সে এসেছে অপরাধী খুঁজতে। টগর হেসে বলল, প্রমাণ করতে পারবেন? শাহজাহান তালুকদার বলল, নিশ্চয়ই। নিঝর দুইজন কনস্টেবলকে শাহজাহান তালুকদারের সাথে পাঠিয়ে দিল। বলল, ওনার সাথে যাও, গিয়ে দেখে আসো ওনার কথা কতটা সত্য। শাহজাহান তালুকদার উঠে দাঁড়ালো। রেহানা ব্রিজ দৃষ্টিতে তাকিয়ে আছে। শাহজাহান তালুকদার চলে যাওয়ার পর টগর বলল, এভাবে তাকাবেন না চাচি আম্মা, এটা তো প্রাচীন যুগ না। প্রাচীন যুগ হলে এতক্ষণ আমি ভস্ম হয়ে যেতাম। রেহানা হিসিয়ে বলল, এখানে কেন আসছো তুমি? তোমার উদ্দেশ্য কি? টগর বলল, আমার উদ্দেশ্য একটাই আম্মা, আমি আমার বউকে ফেরত চাই। রেহানা চমকে উঠল। চেহারা মুহূর্তে পাংশু বর্ণ লাভ করল। নিজেকে সামলে বলল, কিসের বউ? কার বউ? টগর হেসে বলল, মনে নেই আম্মা, কথা ছিল আমার পুতুলের 18 বছর হলে আমার হাতে তুলে দেওয়া হবে। তারপর কি হলো আম্মা? টগর পকেট থেকে একটা ছবি বের করে রেহানার সামনে দিল। রেহানার হাত পা কাঁপতে লাগলো। পুরো পৃথিবী যেন কাঁপছে। চন্দ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের দিকে। তাকে জানতে হবে সবটা। রেহানা শান্ত স্বরে বলল, কি বলছো এসব? টগর হাসতে লাগলো। রেহানার মনে হচ্ছে তার কানে যেন কেউ বিষ ঢেলে দিচ্ছে। এই ছেলেটা এভাবে হাসছে কেন? চন্দ্র এভাবে তাকিয়ে আছে কেন? এবার কি তাহলে সত্যি সত্যি মেয়েকে হারিয়ে ফেলবে? নিজেকে নিজে সামলাচ্ছে রেহানা। না, তাকে ভেঙে পড়লে চলবে না, কিছুতেই না।
সিতারা বানু রেহানার দিকে তাকিয়ে পড়ল। ও রেনু, কি বলছে এই পোলা? কি হয়েছে রে? রেহানা শান্ত স্বরে বলল। কিছুই হয়নি আম্মা, আপনি চিন্তা করবেন না, রুমে গিয়ে বিশ্রাম নেন। নির্ঝর বলল। না দাদি, কোথাও যাবেন না, এখানেই বসুন। আজকে সব নাটকের যবনিকাপাত হবে, সব সত্যি সবাই জানতে পারবে। শর্মি এসে টেবিল থেকে কিছুটা দূরে এসে দাঁড়ালো। তার মাথায় ঢুকছে না কোনো কিছু। কিসের কথা বলছে এরা এসব? রেহানা বলল। কিসের নাটকের কথা বলছেন? নির্ঝর বলল। নিয়াজের মৃত্যুর রহস্য চাচ্ছি। গ্রামে ড্রাগের ব্যবসা কে করে, সব কিছুই আজ সবাই জানতে পারবে। রেহানা বলল। নিয়াজের মৃত্যুর সাথে আমাদের কি সম্পর্ক? ড্রাগসের ব্যবসা, এসবের সাথে আমাদের কেন জড়ানো হচ্ছে? এখানে কেন এসব কথা আসছে? টগর মুচকি হেসে বলল। রক্ষক যখন ভক্ষক হয় তখন এর চাইতে বেশি কি আশা করা যায় বলেন? কিছুক্ষণ পর শাহজাহান তালুকদার এলো কনস্টেবলের সাথে। দুজন কনস্টেবল হাতে 4টি বোতল নিয়ে এলো। শাহজাহান তালুকদার বলল। এগুলো কোথায় পেয়েছে আপনার কনস্টেবলকে জিজ্ঞাসা করুন। টগর একটা বোতলে ছিপি খুলে একটা গ্লাসে ঢেলে চন্দ্রের সামনে এগিয়ে দিল। তারপর বলল। খান এটা। শাহজাহান তালুকদার রাগান্বিত হয়ে বলল। ফাজলামা হচ্ছে নাকি? আমার মেয়ে কেন এইসব হারাম জিনিস মুখে নিবে? এসব কি হচ্ছে ইন্সপেক্টর? আর ছেলেটা কেন এত কথা বলছে? ওকে যে পুলিশ কেসের ব্যাপারে কথা বলবে? কিসের ভিত্তিতে বলছে এইসবও? টগর মুচকি এসে পকেট থেকে নিজে সিআইডির ব্যাজটা বের করে শাহজাহান তালুকদারের সামনে রাখলো। এক নজর সেই ব্যাজের দিকে তাকিয়ে শাহজাহান তালুকদার আর রিহানা দুজনেই চমকালো। শর্মি এগিয়ে এসে ব্যাজ হাতে তুলে নিল। তারপর বিস্মিত হয়ে একবার কার্ডের দিকে আর একবার টগরের দিকে তাকালো। এই লোকটা একজন সিআইডি অফিসার। শর্মির বিশ্বাস হচ্ছে না। টগর বলল। চন্দ্র, আপনি এটা খান। চন্দ্র বিব্রত হয়ে তাকালো টগরের দিকে। এই মানুষটা কি বলছে এইসব? শাহজাহান তালুকদার ক্রুদ্ধ হয়ে বলল। আমার মেয়ে এসব খাবে না। টগর বলল। চন্দ্র, আমাকে বিশ্বাস করতে পারেন, আপনি আমার অর্ধাঙ্গিনী। আমার চাইতে বড় শুভাকাঙ্ক্ষী অন্য কেউ না আপনার, ওনারাও না। চন্দ্র বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই সেই বাবা চন্দ্র, অথচ কত রহস্যময় বাবা। চন্দ্র ভাবতেও বাবা তার স্বচ্ছ কাঁচির মতো, অথচ এখন মনে হচ্ছে বাবা যেন গোলক ধাঁধা, যেখানে কোনো দিশা খুঁজে পাবে না সে। ভালোবাসে কি এতটাই অন্ধ করে তোলে মানুষকে? শুধু চন্দ্রকে ভালোবাসে বলেই বাবা এরকম করছে। স্বচ্ছ কাঁচের গ্লাসে সোনালি তরল পানীয়। শাহজাহান তালুকদারের 2 চোখে উৎকণ্ঠা, রেহানার 2 চোখে ক্রোধ। চন্দ্র বাবা মায়ের দিকে তাকিয়ে আছে। বাবার উপর যেই রাগ ছিল সেই রাগটা হঠাৎ করেই মিলিয়ে গেল, পিতৃস্নেহের কাছে হেরে গেল। আস্তে করে গ্লাসটা ঠেলে দিল টগরের দিকে। টগর অবশ্য জানতো এরকম কিছুই হবে। চন্দ্র বাবার কথার বাহিরে যাবে না। গ্লাসটা নিজে শাহজাহান তালুকদারের সামনে দিয়ে পড়ল। আপনি না হয় খেয়ে দেখুন। শাহজাহান তালুকদার হতভম্ব। এদের ব্যবহার কেমন উগ্র মনে হচ্ছে তার কাছে। এদের প্ল্যান কি? শাহজাহান তালুকদার কিছুই বুঝতে পারছে না। তার বুক কাঁপছে ভয়ে। এত বছর পরে এসে ভয় তাকে এভাবে কাবু করে ফেলবে ভাবতে পারেনি তিনি। বহুদিন পর নিজেকে ভীষণ ক্লান্ত মনে হচ্ছে তার। বিন্দু বিন্দু ঘাম জমছে নাকে কপালে। রেহানা স্বামীর মনের অবস্থা বুঝতে পেরে বলল। চন্দ্রর বাপ, আপনি এরকম ভেঙে পড়ছেন কেন? শাহজাহান তালুকদার ভরসাহীন চোখে মেয়ের দিকে তাকালো। চন্দ্রের মনে হচ্ছে তার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। এত যন্ত্রণা কেন হচ্ছে? আর কতক্ষণ চন্দ্র নিজেকে সামলে রাখতে পারবে চন্দ্র জানে না। কান্নারা সব দলা পাকিয়ে গলার কাছে এসে জমেছে। বুক কেমন শূন্য শূন্য লাগছে চন্দ্র। এই জগৎ সংসার সবই মিথ্যে মায়া শুধু। চন্দ্র নিষ্পলক তাকিয়ে রইল বাবার দিকে। নির্ঝর বলল। আপনি চেক করে দেখুন না এটা কি। শাহজাহান তালুকদার মানুষ চেনেন। এরা এত কনফিডেন্স নিয়ে বলছে যখন, তখন নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। এই বোতলে কিছু থাকলে ওরা এভাবে বলতো না। গ্লাস তুলে নিয়ে এক চুমুক মুখে দিতেই বুঝতে পারল শাহজাহান তালুকদার আসল কাহিনী। বোতল ভর্তি সফট ড্রিঙ্কস। এরা এত নিশ্চিন্ত কেন এবার বুঝতে পারছে। টগর নিজের কার্ড এগিয়ে দিল শাহজাহান তালুকদারের দিকে। নির্ঝর উঠে দাঁড়িয়ে বলল। আপনার নামে আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে চেয়ারম্যান সাহেব। ইউ আন্ডার অ্যারেস্ট। শাহজাহান তালুকদার নিজের অপরাধে কি বুঝতে পারছেন না। হতবাক হয়ে তাকাতেই টগর বলল। কুসুমপুরের ড্রাগ বিজনেস নিয়াজ নীলির খুনের জন্য আপনাকে অ্যারেস্ট করা হলো। শাহজাহান তালুকদার হতভম্ব হয়ে তাকিয়ে রইল। চন্দ্র মনে মনে বলছে, সত্যিটা বলো বাবা, আর চুপ করে থেকো না। শাহজাহান তালুকদার এক মুহূর্তে কি যেন ভাবল।
তারপর রেহানার মুখের দিকে তাকালো। রেহানার মুখে কোনো অভিব্যক্তি নেই। যা বুঝার বুঝে নিল শাহজাহান তালুকদার। উঠে দাঁড়িয়ে বলল, চলুন যাওয়া যাক। চন্দ্র উঠে এসে বাবাকে জড়িয়ে ধরলো, শক্ত করে ধরে পড়ল। না আব্বা, আব্বা কোথাও যাবেন না। আপনি আপনি কিছু করেননি, আমি জানি। কেন অযথা নিজের কাঁধে দোষ নিচ্ছেন? শাহজাহান তালুকদার বলল, আমার মায়ের কাছে আমি নির্দোষ হলে চলবে গো মা। সারা পৃথিবী আমাকে দোষী ভাবুক, আমার আফসোস নেই আর। শর্মি কাঁদতে লাগলো নীরবে। নির্ঝর একবার টগরের দিকে তাকালো। টগরের চোখ হাসছে। নির্ঝর শাহজাহান তালুকদারের নিয়ে বের হলো। টগর বের হলো ঘর থেকে। 2 পা গিয়ে আবার পিছিয়ে এলো। চন্দ্রর সামনে এসে চোখের পানি মুছে দিয়ে বলল, এই চোখে আমি কান্না দেখতে চাই না, আমার জন্য ভালোবাসা দেখতে চাই। আপনি যদি কখনো কাঁদেন তাহলে আমাকে পেয়ে খুশিতে কাঁদবেন। চন্দ্রের ভীষণ রাগ হলো। কিছু বলার জন্য মুখ খুলতে নিতেই টগর চন্দ্রর ঠোঁটে আলতো করে আঙ্গুল দিয়ে পড়ল। একটা কথা বলবেন না, নাটকের শেষ পর্ব এখনো বাকি আছে। চন্দ্রকে কিছু বলার সুযোগ না দিয়ে টগর চলে গেল। কাচের ঘরের সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। ততক্ষণে চারিদিকে ছড়িয়ে গেছে চেয়ারম্যানকে পুলিশে ধরেছে নিয়াজের খুনের জন্য। কাচারি ঘরের সামনে এসে নির্ঝর কিছুক্ষণ দাঁড়ায় চেয়ারম্যানকে নিয়ে। চেয়ারম্যান এদিক ওদিক কিছুক্ষণ দেখল, তারপর স্বস্তি নিঃশ্বাস ফেলে বলল, চলুন। নির্ঝর বলল, আসুন। গাড়িতে উঠে নির্ঝর বসলো শাহজাহান তালুকদারকে নিয়ে। গাড়ি অপেক্ষা করছে টগরের জন্য। টগর একটা সিগারেট ধরিয়েছে। সিগারেটের 2 টান দিয়ে টগর ফেলে দিল সিগারেট। পেছনে তাকিয়ে দেখে চন্দ্র আর শর্মি দুজনেই দাঁড়িয়ে আছে। লোকজন সবাই নানা কথা বলতেছে। সবাই কথা টগরের কানে আসছে। টগর গাড়িতে উঠতে যাবে সেই মুহূর্তে বাবুল দাস ছুটতে ছুটতে এলো। টগরের হাত চেপে ধরে বলল, আমি আসল অপরাধী। আমি স্যার, আপনি আমারে অ্যারেস্ট করেন। উপস্থিত সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। চন্দ্র শর্মি বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল বাবুল দাসের দিকে। শাহজাহান তালুকদার কিছু বলার আগেই বাবুল দাস বলল, আমি আপনার নুন খাইছি স্যার, আপনার সাথে বিশ্বাসঘাতকতা আমোচ করতে পারবো না, আমাকে ক্ষমা করে দিন। শাহজাহান তালুকদারকে ছেড়ে দেওয়া হলো। কাচারি ঘরের সামনে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হলো। আশেপাশের মানুষ সবাই এসে হাজির। বাবুল দাসের মতো সহজ সরল বোকাশোকা একটা লোক সব কিছুর মাস্টার মাইন্ড, এটা কারো বিশ্বাস হচ্ছে না। চন্দ্র এক ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, মা, আব্বাকে ছেড়ে দিয়েছে পুলিশ। আসল অপরাধী নাকি বাবুল কাকা। আব্বা নির্দোষ। রেহানা ফ্লোরে লেপ্টে বসে আছে। মেয়ের দিকে তাকিয়ে বলল, তোর বাপ যে নির্দোষ তা আমি জানি গো মা। চন্দ্র মায়ের হাত ধরে বলল, কিসের এত ভয় তোমাদের মা? আমাকে নিয়ে ভয় পেও না মা, তোমরা আমার বাবা মা। সারা দুনিয়ার মানুষ এসে যদি বলে তোমরা আমার আপন বাবা মা না, আমি তবুও বিশ্বাস করব না। আমার মা তুমি, মা তুমি, আর আব্বা ছাড়া আমার কেউ নেই, আমি সব জানি মা। রেহানার 2 চোখ বিস্ফোরিত হয়ে গেল। মেয়েকে জড়িয়ে ধরে রেহানা হাউমাউ করে কাঁদতে লাগলো। সীতারা বানু কিছু বুঝতে পারছে না। ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেল, এই বউ একটা কথাও বলল না, একটু চোখের পানিও ফেললো না, অথচ এখন মেয়ের কথা শুনে কাঁদছে কেন? চন্দ্রর কথার মানে তার কাছে পরিষ্কার নয়। রেহানা চন্দ্রর হাত চেপে ধরে পড়ল, তুই আমার মেয়ে, তুই শুধুই আমার মেয়ে মা। আমি তোকে কোথাও যেতে দিব না। তুই আমার শূন্য কোলে আলো নিয়ে এসেছিলি। তুই আসার পর আমি জীবনে সব সুখ ফিরে পাইছি। আমি তোরে হারাইতে পারুম না, আমার কাউরে লাগবো না মা তুই ছাড়া। শর্মি ধপ করে ফ্লোরে বসে পড়ল। কি শুনছে এইসব? সে কিছুই বুঝতে পারছে না। সব কিছুর পেছনে তাহলে কি কারণ ছিল? আবার কি বলল এসব? বাবুল দাস একেবারে শান্ত হয়ে বসে আছে। কাদের খানও এসে হাজির হয়েছে। নির্ঝর বলল, শুরু করো বাবুল দাস। বাবুল দাস শাহজাহান তালুকদারের দিকে এক নজর তাকালো, তারপর মাটির দিকে তাকিয়ে পড়ল, আমি বাবুল দাস, নিচু জাতের মানুষ। আমি হান্নান চৌধুরীর বাড়িতে আমি কাজ করতাম। হান্নান চৌধুরীর বাপ হানিফ চৌধুরীর উদ্যোগে আমি আইএ পাশ করি। এরপর আর পড়ালেখা করতে পারি নাই। হান্নান চৌধুরী নাম শুনে কাদের খান নড়ে চড়ে বসলো। কানিজের স্বামী হান্নান চৌধুরী। বাবুল দাস বলতে লাগলো, হান্নান স্যার বিয়ের পর থেকে কানিজ বাবির সাথে দুর্ব্যবহার করত। ওদের বাড়ির সবাই বাবির সাথে ভীষণ খারাপ ব্যবহার করত। একে একে 2টি কন্যা সন্তানের জন্মের পর কানিজ বাবি একেবারে ভেঙে পড়ে। বাবি যখন আবার গর্ভবতী হয় তখন ভীষণ অসুস্থ হয়ে পড়ে, খেতে পারতো না কিছুতেই। তার উপর ভাইজানের হাত তো কথায় কথায় বাবির গায়ে উঠত। এত অত্যাচার সহ্য করেও কেন পড়েছিলেন উনি আমি জানি না।
মাঝে মাঝে আমাকে দিয়ে দোকান থেকে পান সুপারি আনাতেন বমি ভাব হলে খাবেন বলে। তৃতীয়বার বাবির অসুস্থতা ভীষণ বেড়ে যায়। বাবিকে একেবারের জন্যও ওরা কেউ ডাক্তারের কাছে নেয়নি। সবাইরে ফাঁকি দিয়ে বাবি একদিন আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিল। ফেরার পর খালাম্মা বাবিকে একটা লাথি দিয়েছিল। কোন সাহসে ডাক্তার দেখিয়েছে এই অপরাধে? আমি গরিব মানুষ, চাইলেও কিছু করতে পারতাম না। মনে মনে ভাবতাম, এবারও যদি মেয়ে হয় আমি মেয়েটারে নিয়ে পালাই যাবো ওরা কিছু করার আগে। এবারও একটা মেয়ে হইল, এত সুন্দর একটা মেয়ে হইল। আমি ভাবছি সবাই সব ভুলে গেছে বুঝি মেয়ের দিকে তাকিয়ে, অথচ ভুল ভাবছি। বাবুর 4 মাস বয়সের সময় একদিন দুপুরে দেখলাম খালাম্মা আর ভাইজান চুপি চুপি বাবুরে কোলে নিয়ে বের হইছে। আমিও পিছু নিলাম। ওরা একটা হাসপাতালে গিয়ে বাচ্চাটারে বিক্রি করে দিল। কষ্টে আমার তখন বুক ফেটে যাচ্ছিল। আমি এরপর যারা বাচ্চাটা কিনেছে তাদের পিছু নিয়েই চেয়ারম্যান সাহেবের বাসা পর্যন্ত যাই। এরপর থেকে সুযোগ পেলেই ওদের বাসার সামনে ঘোরাঘুরি করতাম। ওনারা তখন ঢাকায় থাকতো। মেয়ের নাম দিল চন্দ্র। চন্দ্র রাখারই কথা, এত সুন্দর একটা মেয়ে, সে চন্দ্র নয় তো কি? নিজের উপর খুব রাগ হইতো আমার। যদি আগের 2টা বাচ্চাটার উপর নজর রাখতাম তাহলে ওদের ঠিকানাও জানতাম। চন্দ্ররে দত্তক দেওয়ার 2 মাস পর আমি চেয়ারম্যান সাহেবের কাছে যাই বাসায় কাজের জন্যে। ততদিনে ছোট্ট পুতুলটার উপরে আমার ভীষণ মায়া জন্মে গেছে। ওরে দেখার লোভেই আমি চেয়ারম্যান সাহেবের বাসায় কাজ নেই। উনি তখনও চেয়ারম্যান হন নাই যদিও। শাহজাহান তালুকদার নীরবে কাছে এই ভয়টা পাচ্ছিলেন তিনি চান না কেউ জানতে পারুক চন্দ্র তার জন্ম দেওয়ার সন্তান না। এই ভয় তিনি মেয়েকে নিয়ে বাড়িতেও আসেনি। প্রথমে কাউকে কিচ্ছু জানাননি, আর সবাই জেনে গেল মেয়েটাও জানবে। এরপর কি মেয়ে আর তার বাবাকে বাবা বলে ডাকবে? কিসের একটা অসহ্য চাপা যন্ত্রণা সারা শরীরে ছেয়ে গেল তার। চন্দ্র তার কলিজার টুকরো মেয়ে অভিমান করে হারিয়ে যাবে না তো এবার? কাদের খান বুক চেপে ধরলেন। ভীষণ কষ্ট হচ্ছে তার। এমন লাগছে কেন? চন্দ্র মানে তালুকদারের বড় মেয়ে, তার আপন বোনের মেয়ে। বিশ্বাস করতে পারছেন না তিনি। আশেপাশে সবাই চুপ হয়ে আছে, মন্ত্রমুগ্ধের মতো শুনছে বাবুল দাসের কথা সবাই। উপস্থিত জনতা সবাই হতভম্ব। চেয়ারম্যানের বড় মেয়ে বলে সবাই যাকে জানতো, আদতে সে কিনা তার দত্তক নেওয়া মেয়ে। কখনো কারো ঘুণাক্ষরেও সন্দেহ হয়নি। সবসময় চেয়ারম্যানের বড় মেয়েকে সবচেয়ে বেশি আদর দিয়েছেন। এত আদরের পেছনে তাহলে এই উদ্দেশ্য ছিল? কাদের খান ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে আছে শাহজাহান তালুকদারের দিকে। এক সময় এই মানুষটা ছিল তার প্রিয় বন্ধু। সেই বন্ধুত্ব তিনি নিজেই নষ্ট করে দিয়েছেন। কানিজের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে কম ঝামেলা হয়নি বন্ধুর সাথে। ভরসা করতে পারেনি নিজের বন্ধুকে বোনের জন্য, অথচ সেই কিনা বোনের মেয়েকে নিজের মেয়ে বলে লালন পালন করেছে। শাহজাহান তালুকদার চোখ বন্ধ করে বসে রইল। বিয়ের 12 বছর পার হয়ে যাওয়ার পরেও যখন কোনো সন্তান হচ্ছিল না, রেহানা তখন প্রায় পাগলের মতো হয়ে গেল। মানুষের বাচ্চা দেখলেই হামলে পড়ত কোলে নেওয়ার জন্য। পাশের বাসায় একটা বাচ্চা হওয়ার পর রেহানা আরও উন্মাদ হয়ে গেল। রাতে বাচ্চার কান্নার শব্দ পেলে রেহানা লাফিয়ে উঠত, ছুটে গিয়ে বের হয়ে ওদের দরজা ধাক্কাতো, লাথি দিতে শুরু করতো। একদিন তো ওদের খোলা দরজা পেয়ে ছুটে গিয়ে বাচ্চাটা নিয়ে নিজের রুমের দরজা বন্ধ করে বসে রইল। বাচ্চার মা রান্নাঘর থেকে এসে দেখে বাচ্চা নেই। পুরো বিল্ডিংয়ে হইচই বেঁধে গেল। 3 তলা থেকে বাচ্চা চুরি হয়েছে রটে গেল পুরো বিল্ডিংয়ে। শাহজাহান তালুকদার খবর পেয়ে ছুটে এলেন। বাসায় এসে দেখেন ঘরের দরজা খোলা। রেহানাকে ডাকতে লাগলেন। রেহানা কোনো সাড়া দিচ্ছে না। শাহজাহান তালুকদার মাথায় নানা চিন্তা এলো। চিৎকার করতে লাগলেন তিনি। একে বাচ্চা হারিয়েছে, তার উপর চিৎকার চেঁচামেচি শুনে বিল্ডিংয়ে লোক সব জড়ো হলো তাদের বাসায়। কয়েকজন মিলে লাথি দিয়ে দরজা ভেঙে দেখে রেহানা ঘুমন্ত বাচ্চাটাকে কোলে জড়িয়ে দেওয়ালের সাথে লেপ্টে আছে চুপ করে। বাচ্চার মা বাচ্চাকে দেখে ছুটে এসে কেড়ে নিয়ে গেল। রেহানাকে এই লোকের গালাগালি বকাঝকা তো আছে। বিল্ডিংয়ের মালিক রাতে এসে বলে গেল যাতে এই মাসে শেষে তারা বাসা ছেড়ে দেয়। শাহজাহান তালুকদার স্ত্রীর এই মানসিক কষ্ট সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নেন একটা বাচ্চা দত্তক নেওয়ার। কাকতালীয়ভাবে কানিজের মেয়েকেই পেলেন দত্তক হিসাবে। রেহানা জানতো চন্দ্র কানিজের মেয়ে। শাহজাহান তালুকদার আশ্চর্য হয়েছেন এটা দেখে যে কানিজের মেয়ে জানার পরে রেহানা চন্দ্রর প্রতি ভালোবাসা আদর আরও বেশি বেড়ে গেছে। এমনও দিন গেছে শর্মী কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, অথচ রেহানা চন্দ্রকে কোলে নিয়ে বসেছিল। চন্দ্রকে দত্তক নেওয়ার 1 বছর পরেই শর্মীর জন্ম হয়। নিজের পেটে সন্তান হওয়ার পর প্রায় দেখা যায় মানুষ দত্তক নেওয়া সন্তানকে অবহেলা করে।
কিন্তু রেহানার ব্যাপার উল্টো হয়ে গেল। দেখা গেল সব কিছুতেই সে চন্দ্রকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। আজকেও শুধু মাত্র চন্দ্র যাতে না জেনে যায় সে দত্তক নেওয়া মেয়ে, তার জন্য বিনা বাক্য ব্যয় শাহজাহান তালুকদার পুলিশের কথায় তাদের গাড়িতে উঠে এসেছে। রেহানার দুই চোখে ছিল পূর্ণ সমর্থন যাতে শাহজাহান তালুকদার পুলিশের কথা মেনে নেয়। মেয়ের থেকে লুকাতে এত কিছু করেছেন, সব দোষ নিজের কাঁধে তুলে নিয়েছেন, তবু শেষ রক্ষা হলো না। কিভাবে মেয়ের সামনে গিয়ে দাঁড়াবেন এবার তিনি? মেয়ে যদি বলে সে তার আসল বাবা মায়ের কাছে ফিরে যাবে, কিভাবে সহ্য করবেন তিনি? শাহজাহান তালুকদারের বুকের ভেতরে চিনচিন ব্যথা করতে শুরু করলো। ভাবতেই চন্দ্র তার চন্দ্র হারিয়ে যাবে না তো? রেহানার কি হবে? রেহানার এত আদরের মেয়ে, কিভাবে সহ্য করবে রেহানা এই আঘাত? বাবুল দাস বলল, হান্নান চৌধুরীর ছিল মদ, মেয়ে মানুষদের নেশা, চাকরির পাশাপাশি মদের ব্যবসাও করত। আস্তে আস্তে আমিও সব খবর জেনে যাই তার। তালুকদার সাহেব গ্রামে ফিরে আসার পর কিছুদিন গ্রামের লোকজনের সঙ্গে মেলামেশা করতে করতে যখন বুঝতে পারলাম এই গ্রামের মানুষ ভালো মাল চেখে দেখে নাই কখনো, দেশি মাল ছাড়া, তখন আমার মাথায় বুদ্ধি এলো। আমি আস্তে আস্তে গ্রামের এই ব্যবসা শুরু করি। আইএ পাস করছি আমি, লেখাপড়া জানা ছিলাম, মাথায় বুদ্ধিও আছে, তবে সবচেয়ে ভালো পারি অভিনয়। আমার সহজ সরল বোকাশোকা চেহারা ও আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। আমি ফোনে ফোনে ব্যবসার কাম করতাম। হান্নান চৌধুরীর থেকে এসব বুদ্ধি জানতে পারছি। যেই সিম মোবাইল দিয়ে আমি কাজ করতাম ওইটা আমার নামে রেজিস্ট্রেশন করা না। ঢাকায় গিয়ে কয়েকটা মোবাইল চুরি করে এনেছি আমি। মোবাইলগুলো আমি কোনো দিন আমার কাছে রাখি না, অন্য জায়গায় রাখি যাতে কোনো দিন পুলিশ আমার লোকেশন জানতে না পারে। আমার সাথে এই ব্যবসায় নিয়াজ ও জড়ায়, সে জানতো না আমি কে। ফোনে ফোনে কথা হতো, যখন তখন বস বস করতো, অথচ সামনাসামনি আমারে বলতো নটির পোলা। নীলি একদিন আমার কথা শুনে ফেলে, তাই নীলিরে আমার খুন করতে হয়। বেশি কিছু না, নিয়াজের শুধু বলছিলাম এই মেয়ের দুনিয়া থেকে সরাইতে হইব। হারামজাদা মেয়েটারে খুন কইরা তালুকদার বাড়ির লাশ রেখে গেছে। চন্দ্রমায়ের জন্যে লেবু আনতে গিয়া নীলির লাশ দেখতে আমার মাথা গরম হয়ে যায়। যাই হোক, তাতে আবার একটা ভালো দিকও ছিল, পুলিশের সন্দেহ কম হয়েছে আমাদের উপর। কেউ তো আর নিজের খুন করে বাড়িতে লাশ এভাবে রাখবে না। তবে টগরের আমারে সন্দেহ হইতো অনেক, ওর হিসাবটা আমি মিলাইতে পারতাম না। ওর হিসাব মিলে গেল যেদিন ওর বাড়িতে আমি ওর পিস্তল পাই, সেদিন বুঝি ও একটা ছদ্মবেশী। এজন্য অবশ্য একজনকে বলেছিলাম ওরে খুন করতে, কিন্তু সে পারে নাই, উল্টো নিজেই শেষ হইল নিয়াজের হাতে। আমি জীবনে অনেক অপরাধ করছি, স্বীকার করি, কিন্তু ভালো কাজও করছি। এই যে ধরনের নিয়াজের খুনটা কইরা আমি ভালো কাজ করছি, এই একটা কাজের জন্যে আমি বিন্দুমাত্র অনুতপ্ত না। জানোয়ারের কত বড় সাহস আমার কলিজায় হাত দিতে চাইছে। কাচেরি ঘরের এক কোণে চন্দ্র ও শর্মী দুজনেই দাঁড়িয়ে আছে। শর্মী হতভম্ব হয়ে গেল শুনে। তাহলে কি বাবুল কাকা জানতো নিয়াজের সাথে তার সম্পর্কের কথা? শর্মী দুই চোখ টলমল করছে। বাবুল কাকা যার হাত ধরে হাঁটতে শিখেছে, দুই বোন যার পিঠে বসে ঘোরাঘোরা খেলেছে, সেই মানুষটাকে এত বড় অপরাধী ভাবতে ইচ্ছে করছে না। কাদের খান অপলক তাকিয়ে আছে বাবুল দাসের দিকে। এই লোকটা তার ছেলের হত্যাকারী, অথচ কেমন নির্বিকার হয়ে কথা বলছে। কাদের খান জিজ্ঞেস করল, কেন খুন করলি আমার ছেলেকে? বাবুল দাস বলতে লাগলো, পৃথিবীতে অনেক রকম শয়তান আছে, তবে নিয়াজের মতো জাত শয়তান দ্বিতীয়টা নেই। ঘরে বউ রেখে যে আরেকটা মেয়ের সর্বনাশ করে তার বাঁচার অধিকার আছে বলে আমি মনে করি না। নিয়াজ মিথ্যে বিয়ের নাটক করে সহজ সরল মেয়েটারে ফাঁসায়, আর এরপর নিয়াজের স্বার্থ হাসিল করার জন্যে শেষ পর্যন্ত মেয়েটারে ব্ল্যাকমেল করে। ওরে আমি পুলিশের হাতে থেকে বাঁচাইতে চাইছি, ওরে বাঁচানোর জন্য আমি টগরের আস্তানা থেকে আমি ওরে সরিয়ে নিছি, কিন্তু নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছে। ও জানতো না ওর উপর আমি 24 ঘন্টা নজর রাখছি। ওর নৌকার মাঝি যে, সেও আমারই লোক ছিল। অন্ধকারে আরেকটা নৌকা ওর উপর নজর রাখতো। মেয়েটার বাবার কাছে কয়েকটা ছবি পাঠাইতে চাইছিল হারামজাদা। কত নোংরা মনের মানুষ হইলে এই কাজ করতে চায় সে বুঝতে পারেন আপনারা? ওর স্বভাবের জন্যে ওরে আমি শেষ করছি। আমি জানতাম ওই ছবিগুলো দেখলে মেয়েটার কাউরে মুখ দেখাইতে পারতো না। আর এরপরে টগরের উপর হামলাও আমি করছি, কিছু করার ছিল না আমার। দুয়ে দুয়ে চার মিলাই ফেলছে, আমি বাধ্য হয়েছি ওর উপর হামলা করতে। চাইলে সেদিন প্রথমবারেই আমি টগরের ববলীলা সঙ্গ করে দিতে পারতাম, কিন্তু আমি পিছু হাঁটছি আমার কলিজার টুকরোরে দেখে। ওর সাথে আমার নিশানা যদি
কোনোভাবে ব্যর্থ হয়ে কোনো দুর্ঘটনা হতো, এজন্য আমি রিস্ক নিতে পারিনি। কাদের খান জিজ্ঞেস করলো। কে ছিল সাথে তখন? বাবুল দাস মুচকি হাসলো, হেসে বলল, কলিজা তো কলিজাই হয়, নাম দিয়ে কি করবেন তার? শাহজাহান তালুকদার হতবা। কেউ না জানলেও তিনি জানেন ওখানে তার মেয়েদের কেউ ছিল। আর নিয়াজ যেই মেয়ের ক্ষতি করেছে সেও তার মেয়ে। শাহজাহান তালুকদারের দুই চোখ টলমল করছে। বাবুল দাস উঠে শাহজাহান তালুকদারের পায়ের সামনে গিয়ে বসল, তারপর পা ধরে বলল, আমারে ক্ষমা করেন স্যার, আমি অনেক অপরাধ করছি। টগরের আব্বাকেও আমি নিজ হাতে শেষ করছি। কি করবো বলেন? আমার মনে আছে মৃত্যুর কিছুদিন আগে আপনার সাথে ওনার কথা কাটাকাটি হয়। টগর আর চন্দ্রের আপনারা বিয়ে দিলেন নিজেদের বন্ধুত্ব ভালো রাখতে। এরপর টাকা পয়সা নিয়ে একদিন ঝামেলা হয়। সেদিন উনি আপনাকে ধমক দিয়েছিল কাদের খানের কাছে জানিয়ে দিবে চন্দ্রের কথা, চন্দ্রকে জানিয়ে দিবে ওর আসল বাবা মার কথা, আপনার গ্রামে সবাইকে জানাবে। আপনার চন্দ্রমা তখন এসব কথা যদি জানতে পারতো, ও এসব সহ্য করতে পারতো না। আমি তাই ওর উপর যাতে কোনো আঘাত না আসে শেষ করে দিয়েছি। আমি যা করেছি নিজ থেকে করেছি, আমার চন্দ্র শর্মির ভালোর কথা ভেবে করেছি। তাতে অপরাধ হলে অপরাধ আমি পরোয়া করি না। যাদের আমি মা বলে ডেকেছি তাদের উপর যাতে কোনো আঘাত না আসে, আমি তার জন্যে সব করতে রাজি। আমার আর কিছু বলার নেই। নিজও টগরের দিকে তাকিয়ে বলল, ভালোবাসা কত ভয়ঙ্কর না স্যার। একটা মানুষ ওদের দুই বোনকে ভালোবাসে, তাদের ভালো কথা ভেবে সকল অন্যায় করে গেছেন, নিজের কথাও ভাবেনি। ভালোবাসা এত বিচিত্র কেন বলেন তো? টগর কিচ্ছু বলল না, অনুভূতি শূন্য হয়ে বসে আছে সে। ইচ্ছে করছে বাবুল দাসকে এক রাউন্ড গুলি করে ওখানেই পুঁতে দিতে, অথচ পারছে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণ চাইলেও বাবার খুনি শাস্তি দিতে পারছে না সে। টগরের ভালো লাগছে না কিছু এই মুহূর্তে। বাবার মুখটা আবছা আবছা মনে পড়ছে। কারোর অতিরিক্ত স্নেহ কাউকে পিতৃহারা করে দেয় কি অবলীলায়। বাবুল দাস কি জানতে পারবে কখনো তার একটা হঠকারিতার মূল্য হিসাবে টগরকে সারা জীবন বাবার আদর থেকে বঞ্চিত থাকতে হচ্ছে? টগরের মাকে জীবনটা কাটাতে হয়েছে ভীত হয়ে। ভালোবাসা আসলেই বিচিত্র। আকাশ ভীষণ ঝকঝকে পরিষ্কার। টগর নীল আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, মা, তোমার সারা জীবনের আক্ষেপ ছিল বাবা এইভাবে আমাদের সবাইকে রেখে চলে যাওয়া নিয়ে। দুজনেই ওই আকাশে খুব সুখে আছো নিশ্চয়ই এখন। অথচ আমাকে দেখো কি ছন্নছাড়া জীবন আমার। আমার বাবার খুনিকে আমি ধরতে পেরেছি মা, আইনের হাত বাঁধা মা। তা না হলে ওকে আমি এখানেই জবাই করে রেখে দিতাম, ওর বুকে 5 সেকেন্ড 10 রাউন্ড গুলি করতাম, যার জন্য আমার রঙিন শৈশব বিবর্ণ হয়ে গেল, জীবনের সব রং হারিয়ে গেল। তাকে আমি নিজের হাতে জেলখানায় পুরে রাখা ছাড়া কিছু করতে পারছি না। থানার বাইরে একটা দোকানের সামনে বসে টগর আকাশ পাতাল ভাবছে। আগামী পরশু বাবুল দাসকে জেলখানায় নেওয়া হবে থানা থেকে। টগরের ভাবনার মাঝে চন্দ্রর কল এলো। টগর কল কেটে দিয়ে ফোন বন্ধ করে দিল। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না তার এখন। চন্দ্র হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে নিজের রুমে। টগর কলটা কেটে দিল। চন্দ্রর বিশ্বাস হচ্ছে না। সকালেও তো কেমন অধিকার দেখিয়ে কথা বললো মায়ের সাথে। চন্দ্র কেমন অন্যরকম লাগছিল। চন্দ্র বুঝতে পারছে না তার আসল এখন কেমন রিয়্যাক্ট করা উচিত। এত কিছু ঘটে গেছে চন্দ্রকে ঘিরে। বাবুল কাকু ভাবতেই চন্দ্রর বুকের ভেতর কেমন চিনচিন ব্যথা হচ্ছে। আশ্চর্য, নিজের আসল বাবা মায়ের কথা যখন প্রথম শুনেছিল তখনও তো চন্দ্রর বুকে এরকম হাহাকার জন্মায়নি তাদের জন্য। একটা বারের জন্য ইচ্ছে করেনি তাদের দেখার। অথচ যেই মানুষটা তার কেউ না, রক্তের সম্পর্ক না, তার জন্য কেন এরকম লাগছে? এতটা ভালোবাসার তো কোনো দরকার ছিল না। কেন এরকম মায়ায় জড়িয়ে গেল একটা মানুষ? চন্দ্রর ইচ্ছে করছে একবার গিয়ে বাবুল কাকুকে দেখে আসতে। ভালোবাসা অন্ধ, ভালোবাসা বধির, ভালোবাসা মুখ। চন্দ্র হাউমাউ করে কাঁদতে লাগলো। কিভাবে সে টগরের মুখোমুখি হবে যেখানে তার জন্যই টগরের বাবাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে? চন্দ্রর মাথায় কিচ্ছু ঢুকছে না। নিজেকে নিজে কিছুতেই সামলাতে পারছে না। রেহানা মেয়ে দরজার এপাশে হেলান দিয়ে বসে আছে। দুই চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ছে। চন্দ্র, তার চন্দ্র। সেই প্রথম যেদিন কাঁথায় মুড়িয়ে তালুকদার ছোট্ট পুতুলটাকে রেহানার হাতে তুলে দিয়েছিল, রেহানার মনে হয়েছিল সারা ঘর বুঝি আলোয় ঝলমল করছে। বুকের বাঁ পাশে যেখানটায় সারাদিন একটা শূন্য অনুভূতি জন্মায়, সেখানে কেমন পরিপূর্ণতার অনুভূতি হচ্ছে।
রেহানার মনে হয়েছিল দুনিয়ার আর কি তার পাওয়ার বাকি নেই। ছোট্ট পুতুলটার মুখে কি যে মায়া ছিল। খিলখিল করে হাসছিল রেহানার দিকে তাকিয়ে। রেহানা মেয়ের নাকি চুমু খেয়ে বলল, মা, এত দেরি করলি কেন মায়ের কাছে আসতে? আরও আগে কেন এলি না মায়ের বুকে? তোকে পাওয়ার জন্য মাঝে 12 বছর সাধনা করে গেছি। মাকে কষ্ট দিতে ভালো লাগে বুঝি? এই যে একবার এলি মা, কিন্তু বাকি জীবন তোকে আর হারাতে দিব না। মা বেঁচে থাকতে মাকে ছেড়ে আর যেতে দিব না। একটু একটু করে যেই পুতুলটাকে ভালোবাসা দিয়ে রেহানা বড় করে তুলেছে, ভীষণ সন্তর্পণে সব সত্যি লুকিয়ে গেছে যার থেকে। সে কি না জেনে গেল সে রেহানার মেয়ে নয়? কী করছে চন্দ্র রুমের ভেতর? ব্যাগ গুছিয়ে নিচ্ছে নিশ্চয়ই, মায়ের কাছে চলে যাবে বলে। জন্ম না দিলে কি তাহলে মা হওয়া যায় না? এত বছর ধরে লালন পালন করেও কি তাহলে রেহানা চন্দ্রর মা হতে পারল না? যদি তাই হয় তবে এই পৃথিবীর উপর রেহানার এক আকাশ সমান অভিমান জন্মাবে। শাড়ির আঁচলের আড়ালে লুকিয়ে রাখা 2 পাতা ঘুমের ওষুধ শক্ত করে চেপে ধরল রেহানা। কিছুতেই তিনি বেঁচে থাকতে মেয়েকে চলে যেতে দিবে না, মেয়েকে বাধাও দিবে না রেহানা। মেয়ে যদি এই বাড়ি ছেড়ে যায় তবে তিনি দুনিয়া ছেড়ে যাবেন। শর্মী অনেকক্ষণ ধরে মাকে দেখছে। শর্মীর কেমন অনুভূতি হচ্ছে বুঝতে পারছে না। একসাথে এত সত্যি জানার পর শর্মী প্রতিক্রিয়া জানাতেই ভুলে গেছে। সব কিছু বাদ দিয়ে মায়ের এভাবে ভেঙে পড়াটা শর্মীকে ভাবাচ্ছে। শর্মীর একটু হিংসেও হচ্ছে না, বরং মনে হচ্ছে আপাকে আরও বেশি ভালোবাসা দেওয়া উচিত, যাতে আপা কখনো তাদের ছেড়ে না যায়। শর্মী ভাবতে পারছে না আপা চলে গেলে কি হবে, মাকে কে সামলাবে, বাবাকে কি বুঝাবে। আপা একটা মানুষ, সব কিছু কত সুন্দর করে সামলে নিতে জানে। হুট করেই শর্মীর মনে হলো, আচ্ছা আপা সবাইকে তো এত সুন্দর করে সামলে নেয় সবসময়, কিন্তু আপাকে কে সামলায়? আপার কেমন লাগছে? শর্মীর কান্না আসছে, কিন্তু কান্না করতে পারছে না সে। শর্মী ছোট চাচি নিপা এলেন। রেহানাকে আলু থালু বেশি বসে থাকতে দেখে বলল, কি গো ভাবি, ঘটনা কি শুনছি? এত কিছু ঘটে গেছে কোনোদিনও তো আমাদের বুঝতেই দাওনি। রেহানা ছাদের দিকে তাকিয়ে রইল। নিপা আবারও বলল, চন্দ্র কি আছে নাকি নিজের মা বাবার কাছে চলে গেছে ভাবি? আহারে, অযথায় এত আদর যত্ন দিয়ে পালছেন। থাকবো না গো ভাবি, পালা পাখির জ্বালা বেশি। শর্মী উঠে এসে বলল, চাচি ভালো কিছু বলার থাকলে বলেন, এইসব খোঁচা দেওয়ার কথা বলার জন্য অন্য জায়গায় যান, আমাদের ঘরে এইসব কথা বললেন না। নিপা ভেঙচি দিয়ে বলল, মা গো, এখনো কত পিরিত, কার লোকে পিরিত দেখাস রে শর্মী? তোর তো বই না ও, যতই আদর দেখাস দিন শেষে লাথি মারবো তোগো বুকে। পর পরই হয়, আপন হয় না কোনোদিনও। বুকের চামড়া কোনোদিনও পিঠে আসে না, আর পিঠের চামড়া কোনোদিনও বুকে না। শর্মী রাগান্বিত হয়ে পড়ল, বুকের চামড়া পিঠে আসুক বা না আসুক চাচি, আপনি আর আমাদের ঘরে আসবেন না আজকের পর থেকে। আমার আপা যদি আমাদের বুকে লাথিও মারে তাও সে আমাদের আপা, আমার বড় বোন। আর একটা বার এরকম কোনো কথা বললে আমার সাথে খারাপ আর কেউ হবে না চাচি। নিপা এভাবে অপমানিত হবে ভাবতে পারেনি। ভেবেছিল আগুনে একটু ঘি ঢালবে, কিন্তু এখানে যে তাকেই ভস্ম করে দেয়া হবে তা তার মাথায় আসেনি। মুখ কালো করে নিপা চলে গেল। রুমের ভেতর থেকে চন্দ্র সব কিছু শুনতে পেল। আশ্চর্য হলো এই ভেবে যে মানুষের চিন্তাভাবনা এত নিচু কেন। যারা তাকে এত বছর ধরে বড় করেছে তাদের কিনা সে ছেড়ে চলে যাবে। চন্দ্র তো একবারও এই কথা মনে আসেনি যে এরা তার কেউ না। চন্দ্র দরজা খুলতেই দেখে মা দরজার সামনে কেমন উদ্ভ্রান্তের মতো বসে আছে। মাকে কখনো চন্দ্র এভাবে ভেঙে পড়তে দেখেনি। সহ্য হলো না চন্দ্রর মায়ের এই রূপ। হাঁটু গেড়ে মায়ের পাশে বসলো। মায়ের চিবুক ছুঁয়ে বলল, মা গো, আমার মা তুমি। আমার মৃত্যু পর্যন্ত আমি এক বাক্যে বলে যাব, আমার মা তুমি। এই পৃথিবীর সকল মানুষ এই কথার বিরুদ্ধে সাক্ষ্য দিলেও আমি জানবো আমার মা তুমি। তোমাকে মা বলে মানলে যদি আমার ওপর মৃত্যুদণ্ড জারি হয় তবু আমি বলবো আমার মা তুমি। যদি বলা হয় তোমাকে মা বলে মানার কারণে আমার ওপর নেমে আসবে কোনো মহাপ্রলয়, তবে সেই মহাপ্রলয়ের সামনে দাঁড়িয়েও আমি চিৎকার করে বলবো তুমি আমার মা, তুমি তুমি
তুমি রেহানা তালুকদার আমার মা। তুমি কোনোদিন ভেবো না তোমার মেয়ে তোমাকে ছেড়ে যাবে। যদি কখনো তোমার মেয়ে তোমাকে ছেড়ে যায় তবে সেটা যাবে তোমার চন্দ্রর নিথর দেহখানা মা। বেঁচে থাকতে এই চন্দ্র জানে শুধু তুমি আমার মা। আমি তোমার এই কোল ছেড়ে কোথাও যাব না মা। রেহানা মেয়েকে বুকে জড়িয়ে নিল। তার খাঁ খাঁ করতে থাকা বুকখানায় প্রাণ ফিরে এলো। এতক্ষণ মনে হচ্ছিল প্রচণ্ড জল তেষ্টায় প্রাণটা ছটফট করছিল। চন্দ্রের মুখের কথা সেখানে অমৃত বর্ষণ করলো যেন। মেয়ের দুই গালে রেহানা চুমু খেতে লাগলো। শক্ত করে মেয়েকে জড়িয়ে ধরে পড়ল।